সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্যদিবসী নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিন। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মৌসুমী আক্তার। আর শুরুতে জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস, 2 ঘন্টা লেনদেনে ডিএসসি এর প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 39.09 পয়েন্ট কমে অবস্থান করছে 5,606 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি এখন পর্যন্ত 39.09 পয়েন্ট কমে অবস্থান করছে 5,606 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকটি এখন পর্যন্ত 2 ঘন্টা লেনদেনে আমরা দেখতে পাচ্ছি 20.46 পয়েন্ট কমে অবস্থান করছে 2066 পয়েন্টে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে এখন পর্যন্ত দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে 88টি কোম্পানি, দর হারিয়েছে 135টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে এখন পর্যন্ত। দর্শক, আমরা এই মুহূর্তে একটি পরিবর্তন দেখতে পাচ্ছি, 18টি কোম্পানির দর হারিয়েছে এবং দর কমেছে 90টি কোম্পানি। এতক্ষণ দেখছিলাম ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চাইলে এই অনুষ্ঠান চলাকালে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত দিয়ে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে, যে কোনো অপারেটর থেকে। পুঁজিবাজার অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন এটি ক্যাপিটালের এমডি এবং সিইও ইমরান হোসেন। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যেমনটি দেখছিলাম পুঁজিবাজার নেতিবাচক ধারার মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে সকাল থেকে এবং গত টানা এক সপ্তাহ যাবত আমরা দেখেছি পুঁজিবাজার নেতিবাচক ধারার মধ্যে দিয়ে লেনদেন হয়েছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, পুঁজিবাজার কিন্তু খুব ভালো অবস্থানে ছিল এবং অনেকে কিন্তু আশা প্রকাশ করছিলেন যে আরো ভালো অবস্থানে যাবে, কিন্তু আবারও যে এই ধরনের পতনের মধ্য দিয়ে যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি বিষয়টাকে ইন জেনারেল স্বাভাবিকভাবে নিচ্ছি, কারণ পুঁজিবাজারে উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। মার্কেট যখন আপ ট্রেন্ড হবে, এটা কখনোই একবারে আপ ট্রেন্ডে যাবে না। কিছু আপ ট্রেন্ডে যে কিছুটা কারেকশন হবে বা প্রফিট টেকিং হবে, দেন এগেন তার ট্রেন্ড আবার কন্টিনিউশন হবে আপ ট্রেন্ডটা। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তাই, যখন মার্কেট আমরা দেখেছি কারেকশন হয়েছে 2011-12 সালে, একবারে কিন্তু মার্কেট 2010 ডিসেম্বর থেকে যে কারেকশনটা শুরু হয় সেটা থেকে 14-15 সাল পর্যন্ত চলে। অল টাইম যে মার্কেট কারেকশন হয়েছে তা না, দেখা গেছে 10% কারেকশন হয়ে আবার 3% মার্কেট আপ ছিল, আবার 10% কারেকশন হয়েছে 3% আপ ছিল। সেটা জিগজ্যাগ একটা প্রসেস, বোথ কেসে, ডাউন ট্রেন্ড ও আপ ট্রেন্ডও। তো এখন আমরা মার্কেট দেখছি গত বছর মে মাস থেকে একটা আপ ট্রেন্ডে এসেছে এবং সেটার কন্টিনিউশন আমি যদি বলি এখনো পর্যন্ত আছে বলে আমি মনে করি। ইনফ্যাক্ট এপ্রিলের 4 তারিখে ডিএসসি এক্স সূচকটা তাদের ইনসেপশন থেকে সর্বোচ্চ অবস্থানে ছিল 5,777 পয়েন্ট যদি এক্স্যাক্টলি বলা হয়। তো এটা একটা ডিএসসি এক্স এর অল টাইম হাই। তো অল টাইম হাইতে যাওয়ার পর এরপর যে কারেকশনটা হচ্ছে, এটা অস্বাভাবিক কিছু দেখছি না, এটা হতেই পারে। বাট যে জিনিসটা আমার কাছে কিছুটা মনে হয়েছে যে স্বাভাবিক না, যে গত টানা 7 দিন মার্কেটে কারেকশন হয়েছে। আজকেও মার্কেট আমরা দেখছি ডাউন আছে, আজকে দিন সহ 8ম দিন হবে মার্কেট কারেকশনে আছে এবং এই 8টা দিনের মধ্যে একদিনও আমরা দেখিনি যে কোনো দিন মার্কেট আপ ছিল। আপনার সাথে এর সাথে আমি একটু যুক্ত করতে চাই, এর আগে যখন পুঁজিবাজার খুব ভালো অবস্থানে ছিল, প্রায় 1000 কোটি টাকার ঘরে লেনদেন হচ্ছিল, অনেকে কিন্তু একটু সন্দেহ প্রকাশ করছিলেন যে পুঁজিবাজারটা এত ভালো দিকে যাচ্ছে আবার ডাউন হয় কিনা। তা আমরা কি সেটাই দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমি এটা টু আর্লি টু সে, বাট আমি পার্সোনালি যেটা মনে করি যে পুঁজিবাজার ভালোই হবে এবং আলটিমেটলি এখন যে কারেকশনটা হচ্ছে এটা ইনভেস্টমেন্টের একটা রাইট টাইম। আলটিমেটলি যেহেতু আমরা কোম্পানি আর্নিংগুলো ভালো হচ্ছে, ম্যাক্রো ইকোনমি ইন্ডিকেটর ভালো আছে, পলিটিক্যাল স্টেবিলিটি আছে, কোনো দিকেই কোনো খারাপ কিছু নাই। এমন যদি হতো কোনো বিশেষ রিজনে মার্কেটটা কারেকশন হচ্ছে, যে সবগুলা কোম্পানি, বেশিরভাগ কোম্পানির ডিক্লারেশন খারাপ এসেছে বা পলিটিক্যাল আনস্টেবিলিটি একটা সিচুয়েশন বা ম্যাক্রো ইকোনমি ভালো করছে না, তখন যদি মার্কেট খারাপ হতো তখন আমরা বলতাম যে একটা বিশেষ রিজনে মার্কেট খারাপ করছে, যেটা খারাপ করারই কথা এবং খারাপটা তাহলে কন্টিনিউ হওয়ারও একটা চান্স থাকে। বাট সেরকম কোনো রিজন যেহেতু নাই, আমার কাছে মনে হয় যে মার্কেট আবার তার অরিজিনাল আপ ট্রেন্ডে ব্যাক করবে। সো এটা রাইট টাইম টু ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমরা পুঁজিবাজার নিয়ে আরো আলোচনা করব। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, 40 সেকেন্ডের একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপাতি সারাদিনে ফিরছে আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম। আপনি বলছিলেন এখন বর্তমানে যে বাজার পরিস্থিতি সেটা স্বাভাবিক আছে এবং ভবিষ্যতে আরো ভালো হবে। আমরা যদি পাশাপাশি একটু খাতভিত্তিক প্রতিষ্ঠানের দিকে তাকাই, আমরা গত সপ্তাহে একটা প্রতিবেদনে দেখলাম যে ব্যাংক খাত খুব ভালো করেছে এবং মোট লেনদেনের 22% ব্যাংক খাতের অবদান ছিল এবং পাশাপাশি দ্বিতীয় অবস্থানে বস্ত্র খাত, তৃতীয় অবস্থানে রয়েছে আর্থিক খাত। এবং আমরা কিন্তু সমসাময়িক যে আলোচনায় দেখি আর্থিক খাত, ব্যাংক খাত, বিমা খাত, এই খাতগুলো পরপর ভালো করে
আসছে, কিন্তু Right. অন্যান্য যে খাতগুলো আছে এরা কেন ভালো করছে না, বা পরবর্তীতে কোন খাত ভালো করতে পারে বলে আপনার মনে হয়? সেটা খুব টাইমলি একটা ভালো কোশ্চেন করেছেন এই সময়কার জন্য। আপনি ঠিকই বলেছেন যে ব্যাংক এবং আর্থিক খাতে মেনলি এখন যে মার্কেটের র্যালিটা প্লাস টার্নওভারটা দুটাই একটা ভালো কন্ট্রিবিউশন আসছে এই দুটি খাত থেকেই। মেইন যে রিজনটা আমি মনে করি এই দুটা খাত কেন এতটা প্রভাব মার্কেটে, ব্যাংক খাতের ডিক্লারেশন এবং আর্থিক খাত দুইটি খাতেরই ডিক্লারেশন হচ্ছে ডিসেম্বরে। সো ডিসেম্বর থেকেই ব্যাংক খাতের ডিক্লারেশন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা স্পেকুলেশন বা এক্সপেকটেশন কাজ করছিল যে ব্যাংক খাতগুলো কীরকম করতে পারে। সব কনসেন্ট্রেশন বা ফোকাস ছিল তখন ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর দিকে। সেই সাথে আমরা দেখলাম যে ডিসেম্বরের ফার্স্ট উইকেই বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুসারে ব্যাংকগুলোর প্রফিটেবিলিটি যে 2016 সালে তাদের যে প্রফিট ফিগারটা সেটা ডিসক্লোজ করা হলো, বেশ কিছু ডেইলি নিউজ পেপারে আসলো এবং সবগুলো বেশিরভাগ ব্যাংকে আমরা দেখলাম যে বেশ ভালো প্রফিট তাদের গ্রোথ করেছে। ইনফ্যাক্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো অন অ্যান এভারেজ 17% প্রফিট গ্রোথ ছিল, যেটা বেশ ইমপ্রেসিভ। এবং কিছু কিছু ব্যাংকের 8টা ব্যাংকের গ্রোথ ছিল 60%-এরও বেশি প্রফিট গ্রোথ। সো এই কারণে ব্যাংক খাতের প্রতি একটা বেশ আকর্ষণ ছিল বিনিয়োগকারীদের। সেই সাথে আর্থিক খাত একই সাথে দেখা যাচ্ছে বেশিরভাগ আর্থিক খাতের কোম্পানি তাদের ক্যাপিটাল মার্কেট অপারেশন থাকে, লাইক ব্রোকারেজ অপারেশন থাকে বা মার্চেন্ট ব্যাংক থাকে। ক্যাপিটাল মার্কেট যেহেতু ভালো করছে, সো তাদের প্রফিটেবিলিটিও বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। সেই কারণে এই খাতের প্রতিও একটা ভালো ইন্টারেস্ট ছিল। আমরা কিন্তু পাশাপাশি বিনিয়োগ যেটা দেখছি বিদেশি বিনিয়োগটাও বেড়েছে। বিদেশি বিনিয়োগ এটা অবশ্যই খুব ভালো একটা সাইন যে বিদেশিরা যখন আমাদের দেশের শেয়ার বাজারে বিনিয়োগ করে তারা অনেক বুঝে শুনে রিসার্চ বেস করে বিনিয়োগ করে। তো তারা যখন বিনিয়োগ করে এটা একটা ইন্ডিকেশন যে তারা সবকিছু দেখে শুনেই বিনিয়োগ করছে। এটা কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে। গত মার্চে যেটা দেখেছিলাম যে আমরা 330 কোটি টাকা এবং ফেব্রুয়ারিতে 208 ছিল, তার মানে কিন্তু অনেকটা বেড়েছে। এই বাড়াটার কারণ আপনার কাছে কি মনে হয়? এটা কারণ হচ্ছে প্রথমে যে জিনিসটা বললাম যে ম্যাক্রো ইকোনমি ইন্ডিকেটর ভালো, ডিপোজিট রেট বা ইন্টারেস্ট রেট অনেক ফল করে গিয়েছে। সো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বলতে ক্যাপিটাল মার্কেটে মানি ফ্লো হতেই হবে, পলিটিক্যাল স্টেবিলিটি আছে এবং কোম্পানিগুলোর আর্নিং নাম্বারও ভালো। সো এই জিনিসটা বিদেশি বিনিয়োগকারী যারা তাদেরও নজর কেড়েছে, এই জন্যই তারা বিনিয়োগে আসছে। আর আপনি যে এরপরে যে কথাটা কোশ্চেনটা করলেন যে অন্য খাতগুলো তাহলে কেন পারফর্ম করছে না, আমি যেটা মনে করি যে ব্যাংক এবং আর্থিক খাতের ডিক্লারেশন কিন্তু এখন মোটামুটি হয়ে গিয়েছে বা কিছু কিছু বাকি আছে, মোটামুটি ইনভেস্টর একটা আইডিয়া পেয়ে গিয়েছে। এবং ইনফ্যাক্ট গত 7 দিনের যে কারেকশনটা হচ্ছে আমরা দেখলাম ব্যাংক খাত থেকে কারেকশনটা বেশি হচ্ছে, কারণ এখানে একটা র্যালিও হয়েছে, ডিক্লারেশনও চলে আসছে। এখন কিন্তু ওই এক্সাইটমেন্ট ওইভাবে নাই এবং দেখা যাচ্ছে ব্যাংক খাতে কিছু ইনসিডেন্টও বিনিয়োগকারীদের ইনফ্যাক্ট হতাশ করেছে। যেমন ইসলামী ব্যাংকের ডিভিডেন্ডটা যদি আমরা বলি, গত বছর ডিক্লারেশন করেছিল 20% ডিভিডেন্ড, এই বছর এসেছে 10%, বাট প্রফিট বৃদ্ধি পেয়েছে 30%। তো স্বভাবতই বিনিয়োগকারীদের এক্সপেকটেশন আরও বেটার ছিল, যেটা মিট করতে পারেনি। এবং আরও কিছু ব্যাংকের ডিক্লারেশন আমি দেখেছি যে ইনভেস্টরদের এক্সপেকটেশনকে মিট করতে ফেল করেছে। সো এই কারণে ব্যাংক খাতে যে এখন প্রফিট টেকিংটা হচ্ছে, আমার মনে হয় নেক্সটে অন্য যে খাতগুলোর কথা আপনি বললেন লাইক ফার্মাসিউটিক্যাল, টেলিকম, এই সেক্টরগুলোতে বিনিয়োগকারীদের আকর্ষণ আসবে, কারণ তাদের হচ্ছে ইয়ার এন্ড জুন মাসে। তো জুন মাস সামনেই আসছে, এখন থেকে তাদের ডিক্লারেশন এবং আর্নিং নিয়ে একটা স্পেকুলেশন বা এক্সপেকটেশন গ্রো করা শুরু হবে। তো আমি মনে করি নেক্সট এই সেক্টরগুলোই মার্কেটে বেটার পারফর্ম করবে। এবং আমরা কিন্তু দেখছিলাম যে প্রাক বাজেট নিয়ে কিছুদিন পরপরই আলোচনা হচ্ছে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা বাড়ানোর জন্য দুই পুঁজিবাজারে একটা প্রস্তাব রেখেছে এবং পাশাপাশি লেনদেনে কর কমানোর প্রস্তাব করেছে। পুঁজিবাজারকে শক্তিশালী এবং উন্নয়নের স্বার্থে এই সুবিধাটা আসলে কতটা দরকার? না, ডেফিনেটলি এটা তো খুব ভালো একটা স্টেপ। এবং এটা আসলে যুক্তিসঙ্গত কিনা বা এটা আমরা আসলেই পাবো কিনা, এই ধরনের প্রস্তাবটা যে রাখা হয়েছে এটা কি আসলে সরকার থেকে এই প্রণোদনাটা দেওয়া হবে কিনা এটা আসলে বলাটা মুশকিল। বাট আমার মনে হয় যে যদি এটা দেওয়া হয় তাহলে এটা খুব বাজার বান্ধব একটা ডিসিশন হবে, কারণ করমুক্ত যদি বিনিয়োগ ডিভিডেন্ডের যে করমুক্ত যে সীমাটা এটা যদি বাড়ানো হয় তখন অবশ্যই সেটাকে উৎসাহিত করবে বিনিয়োগকারীদেরকে আরো বেশি হাই ডিভিডেন্ড ইল কোম্পানি ইনভেস্ট করার জন্য। এবং একই সাথে লেনদেনের উপরও যদি কর কমিয়ে নিয়ে আসা হয় সেটাও যেটা হবে আর্থিক খাতে যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তখন চাইলে তাদের কমিশনটা কমিয়ে আনতে পারবে, যেখানে ট্রেড করাটা আরো বেশি এনকারেজ করবে ইনভেস্টরদেরকে। আচ্ছা, আর এছাড়া কিন্তু আমরা আরো অনেক ধরনের কথা শুনে থাকি, এই ধরনের প্রস্তাবও রাখা হয় যে আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে যেসব কোম্পানিগুলো আসছে এদেরকে আরো বেশি আগ্রহ করার জন্য তাদেরকে এক ধরনের সুবিধার কথা উল্লেখ করা হয়েছে যে তাদের 20% শেয়ার যদি তারা ছেড়ে পুঁজিবাজারে আসে সেক্ষেত্রে তাদেরকে 3 বছরের জন্য কর রেয়াতের সুবিধা দেওয়া হবে। এটা আসলে আপনার কাছে কতটা যুক্তিসঙ্গত মনে হয়? এটা আমার কাছে মনে হয় এটাই হওয়া উচিত, কারণ আমাদের শেয়ার মার্কেটে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জে কিছু কোম্পানি লিস্টেড আছে, পার্টিকুলারলি কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি। এই বিষয়টা নিয়ে আমরা আরো আলোচনা করব, আমাদের একটা ছোট বিরতির সময় হয়েছে।
একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপাতি সারাদিনে। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের অতিথি এটি ক্যাপিটালের এমডি এবং সিও ইমরান হাসানের সাথে। আবারও ফিরছে আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম এবং পুঁজিবাজারের বিভিন্ন প্রণোদনার কথা আমরা আলোচনা করছিলাম, যেটা প্রাক বাজেটে আলোচনা হয়ে থাকে। এবং আইপিওর কথাটা যেটা বলছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা সুবিধা চাচ্ছে যে 20% শেয়ার যদি ছেড়ে তারা পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত হয়, তাহলে তাদেরকে 3 বছরের জন্য কর রেয়াতের সুবিধা দেওয়া হবে। এ প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো যে এটা আসলে কতটা সম্ভব বা যুক্তিসঙ্গত। এটা ডেফিনেটলি এনকারেজ করবে নতুন কোম্পানিকে মার্কেটে আসার জন্য, এবং মার্কেটে এসে 20% যে বিষয়টা বলা হয়েছে, এটা তো অবশ্যই খুব ভালো একটা প্রস্তাব আমি মনে করি। কারণ কিছু কোম্পানি আমরা দেখেছি, বিশেষ করে মাল্টিন্যাশনাল কিছু কোম্পানি, যারা জাস্ট ট্যাক্স বেনিফিটটা পাওয়ার জন্য আমাদের পুঁজিবাজারে লিস্টেড হয়ে তাদের হয়তো এখন মার্কেটে ফ্রি ফ্লোট শেয়ার আছে 2%, 3%। সো এই 2-3% শেয়ার মার্কেটে লিস্টেড হয়ে ডাজন্ট মেক এনি সেন্স। এটাতে কিন্তু মার্কেটে বিনিয়োগকারীরা তাতে বেনিফিটেড হচ্ছে না। 2% শেয়ার দেখা যাচ্ছে আপনি একজন বা একটা প্রতিষ্ঠান যদি কিনে ফেলে, তারপর কিন্তু সাধারণ বিনিয়োগকারী এখানে পার্টিসিপেট করার সুযোগটা পাচ্ছে না। কিন্তু সেই সাথে সেই কোম্পানিগুলো কিন্তু ট্যাক্স বেনিফিট ঠিকই নিচ্ছে। তো আমার মনে হয় যে এখানে একটা মিনিমাম বেঞ্চমার্ক থাকা উচিত, মানে নট অনলি ফর গেটিং দ্য ট্যাক্স ইনসেন্টিভ কর রেয়াত, এমনিতেও যে ট্যাক্স ইনসেন্টিভটা দেওয়া হয় লিস্টেড কোম্পানির জন্য, এখানে ডিএসসি লিস্টিং রুলেও একটা এইভাবে খুব স্ট্রেট ফরওয়ার্ড রুল থাকা উচিত যে মিনিমাম কত পার্সেন্ট একটা কোম্পানির মার্কেটে আইপিওতে অফলোড করতে হবে শেয়ার। এটা অবশ্য স্ল্যাব অনুযায়ী হওয়া উচিত বলে আমি মনে করি। লাইক গ্রামীণ ফোনের মতো কোম্পানি, এরকম কোনো বড় কোম্পানি যদি মার্কেটে আসে, সেখানে আবার যদি 20% বলা হয় মিনিমাম অফলোড করতে হবে, তো সেই কোম্পানির জন্য 20% অফলোড করা ডিফিকাল্ট হয়ে যাবে আইপিওতে। এবং এটা বাজারের জন্য এটা ভালো নাও হতে পারে, কারণ তার হয়তো বা দরকার নেই এত ফান্ড রেজ করার, জাস্ট কর বেনিফিট সুবিধাটা পাওয়ার জন্য সে যদি তখন বেশি করে অফলোড করে ফেলে, দেখা যাবে সেই ফান্ডটা সে আইপিওতে যেই পারপাসে রেজ করেছে সেটা ইউটিলাইজ করতে পারছে না। তো এটা আমার মনে হয় স্ল্যাব অনুসারে হওয়া উচিত। এবং মিউচুয়াল ফান্ডের কিন্তু অনেক বেশি ডিসকাউন্টেড ট্রেড হচ্ছে, এবং এটা কেন, কারণ কি? এটা আপনি খুব একটা এই সময়কার জন্য একটা ভালো প্রশ্ন করেছেন যে মিউচুয়াল ফান্ডগুলো আমরা দেখছি যে অন অন এভারেজ প্রায় 35% to 40% ডিসকাউন্টেড ট্রেড হচ্ছে মার্কেটে। এটা একটু আশ্চর্যের ব্যাপারে আমি বলবো। এটা আমাদের দেশে মার্কেট ছাড়া আপনি গ্লোবালি কোনো মার্কেটে দেখবেন না যে ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড এনএভি থেকে এত ডিসকাউন্টেড ট্রেড হয়। ইন জেনারেল যেটা আমরা দেখি অন্যান্য মার্কেটে মিউচুয়াল ফান্ড 5% প্লাস মাইনাস টু এনএভিতে ট্রেড হয়ে থাকে, এবং সেটা হওয়াটাই যুক্তিসঙ্গত। কারণ হচ্ছে একটা মিউচুয়াল ফান্ডের এনএভি অ্যাট মার্কেট যেটা মিন করে, ফান্ডটা যদি আমরা লিকুইডেট করে ফেলি তখন বিনিয়োগকারী কত টাকা পাবেন। সো একটা ফান্ডের এনএভি অ্যাট মার্কেট যদি হয় 14 টাকা এবং সেটা যদি ট্রেড হয় 10 টাকাতে, এটাতে ইন্ডিকেট করছে ফান্ডটা লিকুইডেট যদি এখন করে ফেলা হয় আপনি 14 টাকা পাচ্ছেন, অথচ আপনি কিনতে পারছেন 10 টাকাতে। তার মানে ইনস্ট্যান্টলি আপনি এটা 40% গেইন হচ্ছে। এবং এই সবগুলো ফান্ডই লিকুইডেট হবে একটা নির্দিষ্ট টেনিউর পর, যেটা মিউচুয়াল ফান্ড রুল অনুসারে বলা হয় যে 10 ইয়ার্স প্রতিটা ফান্ডের মেয়াদ। এখন কিছু ফান্ড আছে এখন থেকে 2-3 বছর পরই বা 4 বছর পরই তারা লিকুইডেট হয়ে যাবে, এবং সেই ফান্ডগুলো অনেক ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। তা আমি মনে করি এই ধরনের ফান্ডগুলো অবশ্যই বিনিয়োগের জন্য এখন খুব ভালো উপযুক্ত একটি স্ক্রিপ্ট। কিন্তু যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই মিউচুয়াল ফান্ড যেগুলো সে বিনিয়োগ করছেন, সেই মিউচুয়াল ফান্ডটা তো একটা কম্বিনেশন অফ স্টকস, এখানে একটা পোর্টফোলিও আছে, একটা আন্ডারলাইং পোর্টফোলিও আছে। এই পোর্টফোলিওগুলো মিউচুয়াল ফান্ডগুলোকে কিন্তু ডিসক্লোজ করতে হয় বাই রুল, বাই রেগুলেশন। তো এই পোর্টফোলিওটা দেখে নেওয়া যে এই পোর্টফোলিওর মধ্যে তারা যেই পোর্টফোলিওর উপর বেস করে এনএভিটা ক্যালকুলেশন করছে, সেখানে এমন কোনো স্টক বা ইনভেস্টমেন্ট আছে কিনা যেটার ভ্যালুয়েশনটা প্রশ্নবিদ্ধ, অথবা যেটার স্টক লিকুইডেশনের সময় যেই ইনভেস্টমেন্টটা তাদের লিকুইডেট করা পসিবল না। হতে পারে কোনো প্রাইভেট কোম্পানিতে তার ইনভেস্টমেন্ট আছে, তো ফান্ড টেনুর শেষ হয়ে গেলে সে এটাকে কিভাবে লিকুইডেট করবে, তখন সেই ক্ষেত্রে ডিসকাউন্ট হওয়াটা মেক সেন্স। আদারওয়াইজ এত ডিসকাউন্টে থাকার কোনো রিজন নাই। যদি পোর্টফোলিও ক্লিন থাকার পরে ডিসকাউন্টে থাকে, সো ইটস এ গুড ইনভেস্টমেন্ট অপরচুনিটি আমাদের জন্য। এছাড়া আমরা কিছুদিন আগে দেখছিলাম খুলনাতে বিনিয়োগ শিক্ষা মেলা হয়েছে, এবং সেখানে পুঁজিবাজারের সংশ্লিষ্টরা বলছিলেন যে ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে তা শিল্প খাতে বিনিয়োগ করতে হবে। এই ধরনের প্রস্তাবনা বা এই ধরনের ঘোষণা কিন্তু এর আগেও আমরা শুনেছি, সরকার থেকে শুনেছি যে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে সেটাকে বিনিয়োগ করা অথবা তাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করা। আমাদের বর্তমানে যে পুঁজিবাজারের যে অবস্থা, সেক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে এটা আদৌ সম্ভব? না, অবশ্যই সম্ভব, কারণ আমাদের আইপিওতে কিন্তু অনেক কোম্পানি আসছে, বাট আনফর্চুনেটলি আমাদের অনেক ভালো ভালো কর্পোরেট আছে, কোম্পানি আছে যেগুলো লিস্টেড না।
আর আমাদের জিডিপিরও খুব অল্প একটা পার্সেন্টেজ হচ্ছে পুঁজিবাজারে মার্কেট ক্যাপিটালাইজেশন, যেটা রিজনাল অন্য সব কান্ট্রি থেকে অনেক নিচে। তো আমি মনে করি যে ভালো ভালো কোম্পানিগুলো তারা চাইলে পুঁজিবাজারও একটা অল্টারনেটিভ তার ফান্ড রাইজিং ভেহিকেল হতে পারে, এবং সারা পৃথিবীতে এইভাবে হচ্ছে। আমাদের দেশ এই দিক থেকে একটু পিছিয়ে আছে, বাট আমার মনে হয় যে নতুন যে পাবলিক ইস্যু রুল হলো বা বুক বিল্ডিং ইয়েটা প্রসেসটা ডিএসসি মডিফাই করে যে রুলটা করলো, এখন অনেক কোম্পানি ইন্টারেস্টেড হবে পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলন করার জন্য, এবং এটা মার্কেটের জন্য ভালো হবে। মার্কেটের ডেপথ আরো অনেক বৃদ্ধি পাবে যত ভালো কোম্পানি মার্কেটে আসবে। কিছুদিন আগে একটা সভায় একটা আলোচনা হচ্ছিল যে আমাদের অর্থনৈতিক উন্নতির সাথে পুঁজিবাজার সম্পৃক্ত। তো যে দেশের পুঁজিবাজার যত বেশি উন্নত, সে দেশের অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। তো আমাদের এই অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে পুঁজিবাজারে কতটা উন্নয়ন প্রয়োজন বা কি ধরনের উন্নয়ন আনা উচিত? পুঁজিবাজারে যেই উন্নয়নটা, মানে পুঁজিবাজারের সাথে যে অর্থনীতি সম্পৃক্ত, এই ব্যাপারে তো কোনো ডাউট নেই, এটা সর্বজন স্বীকৃত একটি কথা। তো এই বিষয়টা নিয়ে মানে কোনো ডাউটের কিছু নাই। আর দ্বিতীয় যে বিষয়টা আমরা কিভাবে উন্নয়ন করতে পারি, আমার যেটা মনে হয় যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রথমত ভালো ভালো কোম্পানিকে মার্কেটে নিয়ে আসা, যেটা আমি একটুক্ষণ আগে বললাম। ভালো কোম্পানি মার্কেটে যখন আসবে, মার্কেটের ডেপথ তত বাড়বে, তখন ফরেন ইনভেস্টরও আসবে এবং ইনস্টিটিউশনাল পার্টিসিপেশনও আরো বেড়ে যাবে মার্কেটে। রিটেল ড্রিভেন মার্কেটের, এখন যে রিটেল ড্রিভেন মার্কেট, এই প্রভাবটা, রিটেলদের প্রভাবটা অনেকটা কমে আসবে। এটা মার্কেটের জন্য অবশ্যই ভালো হবে। এরপর যে জিনিসগুলো দরকার, প্রথমত হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। কোম্পানিগুলোর কর্পোরেট গভর্নেন্স, যে কোম্পানিগুলো লিস্টেড আছে, এটাকে এনশিওর করতে হবে। যেই ব্যাপারে এসিসি অনেক স্টেপ নিয়েছেন, এবং আমি আশা করছি যে তারা আরো ভালো ভালো স্টেপ সামনে নেবেন। যে যদি কর্পোরেট গভর্নেন্স ইমপ্রুভ করে, তাহলেও এটা মার্কেটের জন্য বিনিয়োগকারীদের কনফিডেন্সটা বুস্ট আপ করবে। অডিট কোম্পানিগুলোকে ভালো হতে হবে, স্টক এক্সচেঞ্জগুলোকে কমপ্লায়েন্স ইস্যুতে আরো বেশি নজরদারি বাড়াতে হবে। তো এগুলো যদি করা হয়, ইভেন্চুয়ালি আমার মনে হয় মার্কেট ভালো হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যেটা বলছিলেন, আমরা আশা করব এই অনুযায়ী পুঁজিবাজার আগাবে। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এ ছিল আমাদের আজকের আলোচনায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।